তো দেখো আজকের ভিডিওতে আমরা পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট চ্যাপ্টারটা থেকে টাইপ 5 এর অঙ্কগুলো দেখব। এটাই আমাদের লাস্ট টাইপ। আমরা এই সিরিজের প্রথমেই বলেছিলাম যে আমাদের 5 রকম টাইপের সলিড স্টেট থেকে অঙ্ক আসে, অর্থাৎ 5টা টাইপের, যেগুলো আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 হিসাবে ভাগ করে রেখেছিলাম। এখন দেখবে যে কিছু কিছু অঙ্কে, তোমাদের সলিড স্ট্রাকচারের অঙ্কে এই কথাগুলো লেখা রয়েছে, সিসিপি, এইচসিপি, এবং ওর সাথে আরও এক্সট্রা জিনিস যেটা বার করতে বলা থাকে যে রাসায়নিক সংকেত নির্ণয় করো, অর্থাৎ যে সলিডটা আমরা নিয়েছি তার রাসায়নিক ফর্মুলা কি। যদি সেটা ধরো জিঙ্ক অক্সাইড হয় তাহলে জেডেনও, ঠিক আছে, তাহলে সিসিপি ও এইচসিপি মানে কি, রাসায়নিক সংকেত কীভাবে নির্ণয় করব, এই নিয়ে সমস্ত ডিসকাসটাই হচ্ছে আমাদের টাইপ 5 এর অঙ্ক। তো চলো শুরু করি। এখন শুরু করার আগে যে ইম্পর্টেন্ট ডাটাগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে সেগুলো একবার চলো রিকভারি করে নিই চট জলদি। তো দেখো এটা আমাদের আদি যুগের মানে বলতে পারো সলিড স্টেটের কি অবাক অক্ষ, তাই না, যেটা তোমাকে মনে রাখতেই হবে যে ইউনিট সেল একক কোষ। আমরা জানি আমাদের 4 রকম টাইপের একক কোষ আছে, যার মধ্যে ইসিসি বা প্রান্তকেন্দ্রিক একক কোষ সম্পর্কে আমাদের পড়তে হয় না, কারণ এটা সম্পর্কে কোনো কোশ্চেন আমাদের আসে না, তাই না। বেশ, এসসিসি, এফসিসি, বিসিসি। এসসিসি বা সরল একক কোষের ক্ষেত্রে আমরা জানি মোট কণা সংখ্যা জেড সমান কত হয়, 1 হয়। পৃষ্ঠকেন্দ্রিক বা এফসিসি সলিডের ক্ষেত্রে মোট কণা সংখ্যা কত হয়, জেড সমান 4 হয়। আর বিসিসি বা দেহকেন্দ্রিক তোমার ইউনিট কোষের ক্ষেত্রে মোট কণা সংখ্যা কত হয়, 2 হয়। আমি ডিটেলসে যাচ্ছি না যে এদের মানগুলো কিভাবে আসে, তোমরা এদের ক্যালকুলেশন আমরা এর আগের ভিডিওগুলোতে করেছি, ঠিক আছে। তো এই কটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এসসিসির ক্ষেত্রে মোট কণা সংখ্যা হচ্ছে 1, এফসিসির ক্ষেত্রে মোট কণা সংখ্যা হচ্ছে 4, আর বিসিসির ক্ষেত্রে মোট কণা সংখ্যা হচ্ছে 2। এটা ছিল ফার্স্ট ইম্পর্টেন্ট ডাটা যেটা তোমাকে মাইন্ডের মধ্যে রাখতে হবে। এখন সেকেন্ড ইম্পর্টেন্ট ডাটাটা চলো আমরা দেখে নিই, তাহলেই আমাদের অঙ্ক করতে আমরা স্টার্ট করে দেবো আর আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এখন সেকেন্ড ইম্পর্টেন্ট যে ডাটাগুলো তোমাকে মনে রাখতে হবে, স্পেশালি এই ডাটাগুলোই তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডাটা যেটা তুমি অঙ্কে দেখতে পাবে। আচ্ছা তুমি আমাকে বলো যে সলিডের যে ল্যাটিসটা আছে সেখানে সলিডের প্রতিটা পরমাণু বা অণু বা তোমার কোনো আয়ন কি ধরতে বলা হয়েছে, স্ফিয়ার ধরতে বলা হয়েছে, তাই না। গোলক ধরবে, পূর্ণ গোলক। এখন দুটো গোলককে যদি পাশাপাশি ধরো, দুটো ক্যাম্বিস বলকে যদি তুমি পাশাপাশি রাখো, দেখবে তাদের মধ্যখানে কী হবে, একটা ফাঁকা স্থান আসবে। মানে কি বলতে চাইছি বলো তো, ধরো এইটা, এই যে, তাহলে গোলক যদি এরকম করে তোমার একে অপরের সাথে লেগে থাকে, সলিডের গোলকগুলো একে অপরের সাথে, আমরা জানি তো মানে সলিডের মলিকিউলগুলোর মাঝে কী হয় বা আয়ন্সগুলোর মাঝে কী হয়, স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। তো দুটো গোলক যদি দেখো এরকম করে ঘেসে ঘেসে পুরো লেগে আছে, ঠিক আছে। দেখো যতই ওরা কাছে যাওয়ার চেষ্টা করুক না কেন, তুমি ইভেন এটাও জানো যে সলিড লিকুইড গ্যাসের মধ্যে সলিডের ডেন্সিটি সব থেকে বেশি, ওর পার্টিকেলগুলো দেখো পুরো গায়ে গায়ে লেগে আছে, তবুও দেখো এখানে গর্ত, এখানে গর্ত, এখানে গর্ত, গর্ত হয়ে গেছে না। তুমি যাই করার গোলক তো, ঠিক আছে, কিছু না কিছু ফাঁকা স্থান পড়ে থাকবেই। বুঝতে পারছো না। এরপরে এরকম গোলক তোমার বিভিন্নভাবে নিজেদেরকে রিঅ্যারেঞ্জ করতে পারে। ওই জন্যই তোমাদের 14টা ব্রেভিস ল্যাটিস এসেছিলো, তাই না, প্রথম দিকে এগুলো করা আছে, বা তুমি বইটা খুলে দেখে নিতে পারো বিভিন্নভাবে। তো ওখানকার মধ্যে ওই 14টা ব্রেভিস ল্যাটিসের মধ্যে বুঝলে আমার দুটো ল্যাটিস বা দুটো এরকম মানে কণাগুলোর ফর্মেশন খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে কি, ঘর্ণাকার, ঠিক আছে, কিউবিক্যাল, আর হচ্ছে হেক্সাগোনাল। আমার কোশ্চেন ওই দুটো থেকেই বারবার আসে। এরপরে ব্রেভিস ল্যাটিস মানে আবারও বলছি, ব্রেভিস ল্যাটিস হচ্ছে একটা ছোট ইউনিট, ধরো একটা বড় ল্যাটিস, ঠিক আছে, তৈরি হয়েছে সলিডের। এরপরে কোনো একটা এরিয়া তুমি জানো কি ওটা রিপিটিং হয়, বারবার কি রিপিট আসে, সেরকমভাবে ধরো কোনো একটা সাপোজ ধরো তোমার জিঙ্ক বা কোবাল্ট, এর একটা বড় তুমি ল্যাটিস বানিয়েছো মানে নিয়েছো, দিয়ে দেখলে কি যে একটা হেক্সাগোনাল মানে ইউনিট বারবার যেন রিপিট হয়েছে, সেম স্ট্রাকচার পরপর যেন সেজে তৈরি হয়েছে। বুঝতে পারছো না। তাহলে 14টা ব্রেভিস ল্যাটিসের মধ্যে একটা হেক্সাগোনাল জিঙ্ক বা কোবাল্টের ক্ষেত্রে বারবার কি রিপিট এসেছে, বুঝতে পেরেছো। সেরকমভাবে দেখা যাবে কি যে আয়রন বা সিলভারের ক্ষেত্রে তোমার দেখা যাবে একটা কিউবিক স্ট্রাকচার বারবার যেন রিপিট হয়েছে, যেন কিউবগুলো এরকম পরপর বেসে তার উপর আবার থেকে বসে এই গুড়টা আমাদের আয়রন বডিটাকে তৈরি করেছে। বুঝতে পেরেছি। তাহলে আমার অঙ্ক আবারও বলছি, তাহলে আমার অঙ্ক কার ওপর ফোকাস করে দাঁড়িয়ে আছে, 14টা ব্রেভিস ল্যাটিসের ওপরে নয়, শুধুমাত্র দুটো ল্যাটিস, একটা হচ্ছে সিসিপি, একটা হচ্ছে এইচসিপি।
ঠিক আছে। আর আমাদের এই সিসিপি বা এইচসিপির এই ডিসকাশনটা টোটাল দাঁড়িয়ে আছে 3D পেসের ওপর, 3Dর ওপর। তার মানে এটা তুমি বুঝে গেছো নিশ্চয়ই যে এর আগে 1Dও আছে 2Dও আছে, তাই না? মলিকিউলগুলো কি তোমার 1D মানে কি একটা ডাইমেনশনে এরকম লম্বা চেন আকারে ফর্মেশন হতে পারে। 1 ডাইমেনশনাল মানে বুঝতে পারছো একটা লম্বা চেন, গোলক গোলক গোলক, এই যে পরপর গোলগুলো বসেছে, 1 ডাইমেনশনাল চেন। এখানে আমাদের অঙ্ক আসে না, তাহলে 1 ডাইমেনশনকে তুমি গুলি মেরেছে, বাদ দাও। ঠিক আছে, 2 ডাইমেনশনাল কী থাকবে, লেন্থ থাকবে আর ব্রেথ থাকবে, তাহলে এখানে আরেকটা দিয়ে দাও, তাহলে কি লেন্থ ব্রেথ এসে যাবে। তাহলে সেই 2D নিয়েও আমার প্রশ্ন আসে না, বাদ দাও অঙ্কে। ওখানে মনে রাখবে যে 2 ডাইমেনশনালে কিন্তু ট্রাইঅ্যাঙ্গুলার ভয়েড বা হোল বা গর্ত আসে। এখন আমার অঙ্কে লাগবে না বলে ওইটা নিয়ে আমি ডিসকাস করছি না। ঠিক আছে, তো আমার যেটা লাগবে যে 3 ডাইমেনশনে এরকম অ্যাটমগুলো বুঝলে নিজেদেরকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করে যে সিসিপি স্ট্রাকচার বা এইচসিপি স্ট্রাকচার তৈরি হয়। আর সেই স্ট্রাকচার তৈরি হওয়ার সময় এরকমভাবে গর্ত থেকে যায়। এই গর্তগুলোকে বলা হয় ফাঁকা স্থান বা ভয়েডস। ঠিক আছে, আর এই স্ট্রাকচারগুলোকে বলা হয় সিসিপি অথবা এইচসিপি। এখন সিসিপি মানে কি, দেখো সিসিপি মানে হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং। কত ইজি, পার্থক্যের মতো লিখেছি, কিন্তু দেখো তোমাকে খালি নামটাই জানিয়েছি আমি, তাই না? অঙ্ক করতে আমাকে বেশি কিছু লাগবে না, শুধু একটা আইডিয়া তোমাকে দিয়ে দিচ্ছি আমি কি, যাতে অঙ্ক করতে খুব ইজি হয়। তাহলে কথাগুলো যা শোনো আর খালি মনে রাখো। তাহলে সিসিপি মানে হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং, যার বাংলা হচ্ছে কি ঘনাকার ঘন সন্নিবেশিত। ঠিক আছে, আর এইচসিপির হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ঘন সন্নিবেশিত। ঠিক আছে, এখানে কোঅর্ডিনেশন নাম্বার 12 হয় সিসিপিতেও, এখানেও এর এইচসিপিতে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়, 12 হয়। কোঅর্ডিনেশন নাম্বার মানে জানি তো একটা অ্যাটমকে বাকি কতগুলো অ্যাটম ওর সাথে টাচ করা আছে বা ঘিরে ধরে আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। যারা এই চ্যাপ্টারের এই 3 ডাইমেনশনালে কীভাবে অ্যাটমগুলো সজ্জিত হয় বা কোথায় কী থাকে সেগুলো যদি না পড়ে থাকো, তাহলে হয়তো এই পয়েন্ট দুটো হয়তো তোমার একটু খটকা লাগতে পারে। তো অঙ্কেতে আমার এই কোঅর্ডিনেশন নাম্বারটা কাজে লাগে না, তো তুমি নিশ্চিন্ত থাকো, অঙ্ক তোমার হয়েই যাবে। ঠিক আছে, জাস্ট আমি বলে দিলাম। সেরকম এই সিপিতে একটা অ্যাটমকে ঘিরেও কি 12টা অ্যাটম থাকবে, সেই জন্য ওর কোঅর্ডিনেশন নাম্বার কত হয়েছে 12। যেমন ধরো যদি আমি 1 ডাইমেনশনালে কথা বলি, 1 ডাইমেনশনালে তুমি বুঝতেই পারছো এটা 1D, যখন অ্যাটমগুলো পরপর চেন বরাবর আছে, তাহলে এই যে অ্যাটমটা বলো, আমি অ্যাটমকে ধরলাম, এই কটা অ্যাটমের সাথে পাশাপাশি স্পর্শ করা আছে, 2টা অ্যাটম, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার 1Dতে কত হয়ে যাবে বলো, 2 হয়ে যাবে। CN সমান কত লিখব, CN হচ্ছে 2। বুঝতে পারলে না? একটা অ্যাটম পাশাপাশি কটা অ্যাটমের সাথে স্পর্শ করে রয়েছে সেটা হচ্ছে তোমার কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, তো এরকম 1Dতে আছে, 2Dতেও আছে, আমি 3D নিয়ে আলোচনা করছি ভাই, তো সেই জন্য সিসিপিতে কোঅর্ডিনেশন নাম্বার 12 আর এইচসিপিতে কোঅর্ডিনেশন নাম্বারও কি 12 সেম হয়। তো এতে নিয়ে আমার কোনো ডাউট আর থাকার কথা নয়। আমিও এটা জেনে গেছি, দাদা বললো যে কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে খুব একটা বেশি তোমার মাথামাতি করার দরকার নেই, অঙ্কে খুব একটা কাজে লাগবে না। ঠিক আছে, বেশ। এখন নেক্সট আরেকটা জিনিস তোমাকে জানতে হবে কি, যে সিসিপি স্ট্রাকচার মেনলি কোথায় দেখা যায়, আয়রন, সিলভার এগুলোতে দেখা যায়। ঠিক আছে, আর তোমার এই সিপি স্ট্রাকচার কি জিঙ্ক, কোবাল্ট এগুলোতে দেখা যায়, বা তুমি ম্যাগনেসিয়ামও নিতে পারো, MgO নিতে পারো, আর এখানে তুমি কপারও নিতে পারো, এগুলোর ক্ষেত্রে দেখা যায়, যেগুলো আমরা নিই। বেশ, এখন মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, আমি বললাম যে এই অ্যাটমগুলো যখন ঘন সন্নিবেশিতভাবে নিজেদেরকে মানে ধরে রয়েছে, তখন কি কিছু না কিছু গর্ত থেকে যাচ্ছে। এবারে এই গর্ত 3Dতে 2 রকমের হতে পারে, বুঝলে তো, 2 রকমের, একটা হচ্ছে টিডি আর একটা হচ্ছে OH। ওহ নয় কিন্তু, টিডি মানে কি টেট্রাহেড্রাল, ঠিক আছে ভালো করে বুঝো, টিডি মানে কি টেট্রাহেড্রাল, আর OH মানে হচ্ছে অক্টাহেড্রাল। টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, তুমি বলো নামগুলো শোনা লাগছে না? অফকোর্স শোনা লাগছে, ক্লাস 11-এ তুমি হাইব্রিডাইজেশনে পড়েছো না, টেট্রাহেড্রাল স্ট্রাকচার কার্বনের, sp3 হাইব্রিডাইজেশন, অক্টাহেড্রাল স্ট্রাকচার sp3d2 হাইব্রিডাইজেশন বা d2sp3 হাইব্রিডাইজেশন, তাই না? তাহলে অনেকটা চেনা পরিচিত নাম, খালি তুমি এটা মাথার মধ্যে রাখো যে এখানে যে গর্তগুলো সৃষ্টি হয়েছে সেগুলো হয় টেট্রাহেড্রাল গর্ত হতে পারে অথবা অক্টাহেড্রাল গর্ত হতে পারে। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, দাদা এখানে গর্ত তো সবকটা সেম দেখতে লাগছে, তাহলে কি অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল সেম? না, আমি তো তোমাকে গর্ত সম্পর্কে বা ফাঁকা স্থান সম্পর্কে পড়াচ্ছি না, তাই না? আমাকে অঙ্ক করার জন্য জাস্ট একটু নলেজ দরকার, সেই নলেজটা আমি দিচ্ছি। তো তুমি যখন পড়বে বইটা ডিটেলসে জানতে পারবে। ঠিক আছে, তাহলে এখন তুমি জেনে রাখো, যদি কিছু মাইন্ডে তোমার থাকে বা না থাকে, যে যদি সিসিপি স্ট্রাকচার হয় বা এইচসিপি স্ট্রাকচার হয়, যাই স্ট্রাকচার হোক না কেন, তোমার টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল গর্ত ওটার মধ্যে থাকতে পারে।
এখন তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁকা স্থান তোমার সিসিপি স্ট্রাকচারেও থাকবে, আবার তোমার এইচসিপি স্ট্রাকচারেও থাকবে। সিমিলারভাবে অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁকা স্থান তোমার সিসিপিতেও থাকবে, আবার তোমার এইচসিপিতেও থাকবে। হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছি। আবার এমন নয় যে এখানে টেট্রাহেড্রাল ভয়েড সিসিপিতে থাকলে অক্টাহেড্রাল ভয়েড এখানে থাকবে। এই সিসিপিতে একই সাথে টেট্রাহেড্রাল ভয়েডও থাকতে পারে, অক্টাহেড্রাল ভয়েডও থাকতে পারে, মানে চতুস্তলিকীয় ফাঁকা স্থান থাকতে পারে, আবার অষ্টতলিকীয় ফাঁকা স্থান থাকতে পারে। ফাঁকা স্থান থাকবেই, কারণ তুমি বুঝতেই পারছো যখনই এইরকম আমরা অ্যাটমগুলোকে স্ফিয়ারের ন্যায় সাজাবো তখন গর্ত সৃষ্টি হবেই। এর ওপরে যদি তুমি ভাবো যে একটা লেয়ার দেবো, এরকম করে আমি একটা লেয়ার দিলাম, নাও চাপা দিয়ে দিলাম, কিন্তু চাপা দিলেও তুমি গোলকটা এর ওপরে বসবে, তো তাহলে ভেতরে তো সে ফাঁকা স্থান থাকছেই। এটা খালি ওপরে গার্ড হলো, মানে সে অনেকটা কোটোর ঢাকনা লাগানোর মতো, কোটোর ভেতরটা তো খালি। বুঝতে পারলে কিনা বলো? তাহলে নিশ্চয়ই পেরেছো। তাহলে সিসিপি বা এইচসিপি স্ট্রাকচারে তোমার টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল ভয়েড থাকবেই। বুঝতে পেরেছি, যদি 3D রিঅ্যারেঞ্জমেন্ট হয় মলিকিউলগুলোর ক্ষেত্রে। ওকে, বেশ, আর বিষয়টা কমপ্লিকেটেড করব না। দেখো এখন টেট্রাহেড্রাল মানে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হাইব্রিডেশন রিলেটেড রেসপেক্টে আমরা জানি কি একটা কার্বনের যখন টেট্রাহেড্রাল স্ট্রাকচার হতো তখন কটা অ্যাটম থাকতো? 1 2 3 4 4টে অ্যাটম থাকতো। এখানেও বুঝলে টেট্রাহেড্রাল ভয়েডের ক্ষেত্রেও তোমার এর কোঅর্ডিনেশন নাম্বার হয় CN4। তুমি সিমিলারভাবে এইরকম স্ট্রাকচার হিসেবে মনে রাখতে পারো মাইন্ডের মধ্যে কম্পেয়ার করে যে টেট্রাহেড্রাল ভয়েডে কোঅর্ডিনেশন নাম্বার হয় কত? 4 অ্যাটম দ্বারা এটা তৈরি হয়। মানে জিনিসটা ধরো এরকম 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 এরকম, এই যে ফাঁকা স্থান হলো এর ওপরে আরেকটা দিয়ে দাও গোল, না 4টে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত? 4 হলো। অক্টাহেড্রাল ভয়েডের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে বলো? 6 হবে, কারণ অক্টাহেড্রাল স্ট্রাকচার মানে তুমি নিশ্চয়ই এরকম পড়েছো। এখানে সেই মনে করো ভালো করে, এখানে একটা অ্যাটম হতো, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কটা অ্যাটম হলো? 6টা অ্যাটম। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। অক্টাহেড্রাল ভয়েড কী করে তৈরি হয় সেটা আর আমি দেখাচ্ছি না, ঠিক আছে? জাস্ট তুমি মনে রাখবে যে অক্টাহেড্রাল মানে সে হাইব্রিডেশন, তোমাকে মনে রাখা নিয়ে কাজ, তুমি কীভাবে মনে রাখছো নট ইম্পর্টেন্ট। তাহলে অক্টাহেড্রাল মানে তুমি যে স্ট্রাকচারটা জানো, অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটাই এরকম করে ভয়েড সৃষ্টি করে, বেশ সেসব আলাদা জিনিস। তাহলে 6টা, কোঅর্ডিনেশন নাম্বার 6, 1 2 3 4 5 6, ঠিক আছে? জানি তো এটা এরকম করে হয়, এটা থেকে এটা আসে, এটা আসে, এটা থেকে এটা, এটা আসে, এটা, সেই যে স্ট্রাকচারগুলো আমরা করে আসছি বেশ ক্লাস 11-এ, তাই না, হাইব্রিডেশন চ্যাপ্টারে। আচ্ছা, এখন তোমাকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে কি সিসিপি ও এইচসিপিতে তোমার ভয়েডের সংখ্যা হয় কত? টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হয় 2n, আর সিসিপি এইচসিপিতে অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা হয় n। এর মানেটা কি আমি বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে দাও দাদা। ধরো আমি একটা বললাম যে একটা সলিড ল্যাটিসে তোমার টোটাল নাম্বার অফ কণা কত? n সংখ্যক কণা আছে, দিয়ে আমি বললাম টেট্রাহেড্রাল ভয়েড কত আছে বলো তো? টেট্রাহেড্রাল ভয়েড তাহলে কতগুলো থাকবে বলো তো? তুমি টুক করে কি করবে? বলবে দাদা 2n, মানে n এর সাথে 2 গুণ করে বলে দেবে। বুঝতে পারলে না পারলে না বলো? তাহলে আবারও বলছি, যদি আমি তোমাকে বলি যে এতগুলো মোট কণা সংখ্যা আছে, তাহলে তার মধ্যে বলো টেট্রাহেড্রাল ভয়েড কটা আছে, তাহলে তুমি বলবে 2n। সেটা সিসিপি হোক বা এইচসিপি হোক, কিছু যায় আসে না। সিসিপি স্ট্রাকচার হলেও সেই 2n হবে, এইচসিপি স্ট্রাকচার হলেও সেই 2n হবে। ওই জন্য লেখা আছে যে সিসিপি বা এইচসিপিতে যদি n সংখ্যক কণা থাকে, মোট কণা থাকে, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড থাকবে তোমার 2n সংখ্যক, ঠিক আছে? আর সিমিলারভাবে যদি n সংখ্যক কণা থাকে আর তোমার সিসিপি বা এইচসিপিতে জানতে চাই যে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো আছে, তাহলে সেটা হবে n সংখ্যক, অর্থাৎ যতগুলো তোমার কণা সংখ্যা ততগুলোই অক্টাহেড্রাল ভয়েড। বুঝতে পেরেছি? এইটা আমার কিন্তু খুব লাগবে, এই ভয়েডের এই ফর্মুলা দুটো, এই ফর্মুলা দুটো যদি তুমি বুঝতে পারো, অ্যাপ্লাই করতে পারো, ওই যৌগটার রাসায়নিক সংকেত একদম খুব ইজিলি বেরিয়ে যাবে। তুমি যদি এই দুটো ফর্মুলা মনে রাখতে পারো, খুব ইজি। সিসিপি বা এইচসিপি যাই হোক না কেন, টেট্রাহেড্রাল ভয়েড হলে 2n লিখবো রে ভাই, আর অক্টাহেড্রাল ভয়েড লিখলে শুধু n লিখবো। যতগুলো কণা সংখ্যা ততগুলো অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁক, আর যতগুলো চতুস্তলকীয় ফাঁক কতগুলো না, ওই nটার সাথে 2 গুণ করে লিখবো, যত আমাকে কণা সংখ্যা বলবে ততগুলো, ঠিক আছে? বেশ, চলো এবার অঙ্ক করি। অঙ্ক করলেই তোমার আইডিয়া পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো আমাদের প্রথম অঙ্ক চলে এসছে। এই অঙ্কের ইংরাজি ফরম্যাটটা ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে, দেখবে নিচে দেওয়া আছে 1 নাম্বার করে, ঠিক আছে? ওখান থেকে তুমি দেখে নিতে পারবে। এখন দেখো কি বলেছে অঙ্কটা, আমি এবার পড়ে দিই। এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে
বি মৌলের পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশিত সিসিপি ক্লাস জালক গঠন করে যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্তলকীয় ফাঁক এ মৌলের পরমাণুগুলি দ্বারা অধিকৃত থাকে তবে যৌগটি রাসায়নিক সংকেত নির্ণয় করো। তাহলে তোমাকে যেটা বলেছিলাম, কি বলেছিলাম বলো তো? না, আমাদের ভয়েড বা ফাঁকা স্থান দিয়ে এইটা রিলেট করা থাকবে, সিসিপি বা এইচসিপি এই রিলেশন থাকবে, আর টেট্রাহেড্রাল চতুস্তলকীয় এবং অক্টাহেড্রাল এই ভয়েডগুলো নিয়ে আমাদের গোটা প্রবলেমটা দেওয়া থাকবে। কেমিক্যাল ফর্মুলা তোমাকে বানাতে হবে, তাই তো? বেশ, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে যতগুলো পড়লাম সেগুলো সব এই রিলেট করে দিয়েছে। এখন এই অঙ্কটা করব কি করে আমি? দেখো, আমাকে প্রথমত কি বার করতে দিয়েছে? রাসায়নিক সংকেত নির্ণয় করতে দিয়েছে, তাই না? এ ও বি মৌল দ্বারা। ঠিক আছে, আমি জানি না এ কতগুলো আছে, বি কতগুলো আছে, বুঝতে পেরেছ? এখন সিসিপি দিয়ে দিয়েছে। সিসিপি দিয়ে দিয়েছে মানে ঘনকার ঘন সন্নিবেশিত, এই কথাটা লেখা থাকা মানে সিসিপি কথা তোমাকে বলেছে। আর চতুস্তলকীয় ফাঁক মানে হচ্ছে টেট্রাহেড্রালের কথা তোমাকে এখানে বলে দিয়েছে, বুঝতে পেরেছি? বেশ, তাহলে রাসায়নিক সংকেত নির্ণয় করতে হবে। এখন রাসায়নিক সংকেত নির্ণয় করতে গেলে আমরা জানি কি, আমাকে আগে জানতে হবে যে কতগুলো মলিকিউল আছে। এখন ধরো আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বানাচ্ছি, তাহলে MgCl2 আমি জানি কি Mg আমার কটা আছে? একটা আছে। Cl আমার কটা আছে? দুটো আছে, তবেই মিলে হচ্ছে কি MgCl2। এটা আমরা জানি যে এখানে কি হয়, Mg2 প্লাস চার্জে থাকে আর Cl গুলো -1, তাই ক্রিস ক্রস করতে হয়, দিয়ে আমার তৈরি হয় MgCl2। বেশ, তো এইভাবে তো আমরা ফর্মুলা বার করতে শিখেছি রাসায়নিক সংকেত, কিন্তু আমাকে যে ল্যাটিসটা দিয়েছে সেই ল্যাটিসের ফর্মুলা আমি কি করে বের করব? এই ভয়েড, অক্টাহেড্রাল, সিসিপি, এইচসিপি দিয়ে সেটা আমাকে দেখব। তাহলে এই যে কতগুলো সংখ্যা আছে, Mg এখানে 1 ছিল, Cl2 আছে, আমি তো জানি না কতগুলো এ আর কতগুলো বি আছে, তাহলে আমি ধরে নিতে হবে আমাকে। চলো আমি ধরে নিই। তাহলে দেখো আমি লিখছি, ধরি এ আছে এক্স সংখ্যক ও বি আছে ওয়াই সংখ্যক। ঠিক আছে, অতএব রাসায়নিক ফর্মুলা, রাসায়নিক সংকেত আমার কত হবে বলো? না, এ আছে এক্স, তাহলে এক্স, আর বি আছে ওয়াই, তাহলে ওয়াই। এটা হচ্ছে আমার রাসায়নিক সংকেত। আমাকে এক্স আর ওয়াইটাই বার করতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে আমি বলেছিলাম দাগ টানবো, দিয়ে পাশের সাইডে ডাটাগুলো লিখবো, এটা আমার মেন অঙ্ক। তাহলে এ ও বি মৌলের সমন্বয়ে গঠিত একটি ক্লাস আকার যৌগ, ফার্স্ট লাইন, এখানের মধ্যে ডাটা বুঝতে পেরে গেছি, আমরা লিখে নিয়েছি। বলেছিলাম কেমিস্ট্রি অঙ্ক প্রথমে একটা একটা করে লাইন পড়বো, যদি বুঝতে পারি তবেই দ্বিতীয় লাইনে যাব। ঠিক আছে, বি মৌলের পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশিত, সিসিপি বা এইচসিপি যাই কথা লাগবে তুমি এখানে সিসিপি লিখে দেবে, সিসিপি কথাটা লিখে দেবে, মনে থাকবে? বেশ, একটা এক্সট্রা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখি, যদিও এটা আগে আমার বলা উচিত ছিল। সিসিপি আমাদের রিপ্রেজেন্ট করে FCC ক্লাসকে, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ক্লাসকে। কেন? কারণ তুমি জানো FCCতে তোমার প্যাকিং এফিসিয়েন্সি কত হয়? 74%। সিসিপিতেও আমার সব থেকে, এটা যেহেতু ক্লোজড প্যাকিং সিস্টেম, এখানেও তোমার 74% মানে জায়গা, সমস্ত ওই স্ফিয়ারগুলো এমনভাবে নিজেদেরকে সজ্জিত করে কিউব আকারে যে 74% জায়গা ফুলফিল হয়ে যায়। দিয়ে অনেক সময় যেহেতু মানে 74% প্যাকিং এফিসিয়েন্সি FCC ইউনিট বা একক কোষেও তোমার হয়ে থাকে, সেই জন্য অনেক সময় সিসিপিকে FCCও বলা হয়। তো অনেক জায়গাতে দেখবে শুধু যদি তোমাকে লিখে দেওয়া থাকে যে শুধু সিসিপি, তার মানে কি জানবে? FCCর কথা বলতে চাইছে, যদি ইউনিট কোষ বা একক কোষ নিয়ে তোমার প্রবলেমটা থেকে থাকে, বা FCC মানে তুমি জানবে সেটা সিসিপি সাথে সমতুল্য। কারণ কি? কারণ এদের যে প্যাকিং এফিসিয়েন্সি আর এর যেটা প্যাকড আপ এফিসিয়েন্সি, মানে যতগুলো অ্যাটম এসে যতগুলো ফাঁক, মানে 26%-এর মতো ফাঁকা স্থান বাদ দিয়ে 74% একই জায়গা দখল করে থাকে অ্যাটমগুলো, একদম পুরো চিপকে লেগে থাকে। যেহেতু এদের ওই দুটো মিলে যাচ্ছে 74 এরও পার্সেন্টেজ, এরও পার্সেন্টেজ, সেই জন্য অনেক সময় আমাদের সিসিপিকে FCCও বলা হয় বা FCCকে সিসিপিও বলা হয়। ঠিক আছে, বেশ, এটা এক্সট্রা ইনফরমেশন, ওটা আমাকে আগে বলতে হতো, কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, তো এটা বলে দিলাম, মনে থাকবে তো? বেশ, তাহলে সিসিপি স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা বলবে সেটা এখানে লিখে দেবো। তাহলে বি মৌলের পরমাণুগুলি সিসিপি স্ট্রাকচারে আছে, তাহলে লিখবে বি পরমাণু সিসিপি স্ট্রাকচারে আছে, এটা বোঝা গেল। বেশ,
তাহলে বলো কত সংখ্যক আছে ওয়াই, তাহলে কতগুলো আছে বি আছে ওয়াই সংখ্যক। এটা জাস্ট এমনি লিখলাম, কোনো আহামরি কিছু নয়। বেশ, নেক্সট কি, ক্লাস জালকার গঠন করে যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্তলকীয় ফাঁক এ মৌলের পরমাণু দ্বারা গঠিত হয়। তাহলে আমাকে বলো বি সিসিপিতে আছে, তাহলে এর টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় ফাঁক কত থাকবে এন সংখ্যক। তাহলে এখানে এন মানে কত ধরেছি আমি, ওয়াইটা, বি আছে কত ওয়াই সংখ্যক, তাহলে সেটার মান কত ওয়াই, তাই না? ঠিক লিখেছি? একদমই না, একদম ঠিক ধরেছ। অক্টাহেড্রালের ক্ষেত্রে এন হয়, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় ফাঁক হলে কত হবে 2n হবে, তাই না? 2n, তার মানে কত 2 ইন্টু, বলো বি কত সংখ্যক আছে ওয়াই সংখ্যক, তাহলে এন এর মান কত ওয়াই, তাই না? আমি এখানে নিয়েছি তো যে বি আছে ওয়াই সংখ্যক, এ আছে এক্স সংখ্যক, তাহলে বি মানটা কত ওয়াই। তাহলে আমার যেটা ফর্মুলা যে টেট্রা যদি এন সংখ্যক পার্টিকেল থাকে তাহলে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় ফাঁক থাকবে কত 2n, তাহলে আমার এটা কত হলো 2y। বুঝতে পেরেছি? কারণ ওয়াই সংখ্যক আমার বি পার্টিকেল আছে আর বিটাই আছে আমার সিসিপি স্ট্রাকচারে, তাহলে তার রেসপেক্টই তার ফাঁকের সংখ্যা ডিসাইড করতে হবে আমাকে। বুঝতে পেরেছি তো? বেশ, এখন কি বলেছে একটা কন্ডিশন যে যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্তলিকা ফাঁকে এ থাকে, তাহলে এ আছে আমার কত এক্স সংখ্যক দিয়ে বলছে কি অর্ধেক সংখ্যক চতুস্তলিকা ফাঁক, তাহলে অর্ধেক সংখ্যক চতুস্তলিকা ফাঁক মানে এক্স এর মান কত, এই অর্ধেক, ভালো করে বুঝো। দেখো কি বলেছে অর্ধেক সংখ্যক চতুস্তলিকা ফাঁক, তো অর্ধেক সংখ্যক মানে কত 2y/2, অর্ধেক সংখ্যক চতুস্তলকীয় ফাঁক, এর মধ্যে কি আছে এ মৌলের পরমাণুগুলি আছে, তাহলে এ মৌলের পরমাণুর সংখ্যা কত এক্স, তাহলে এটা কি সমানই এক্স, তাই তো? ওরা বলে দিয়েছে দেখো অর্ধেক সংখ্যক চতুস্তলকীয় ফাঁকে এ মৌলের পরমাণুগুলি আছে, ঠিক আছে, সমস্ত পরমাণুগুলো আছে, তাহলে এ মৌলের আমি ধরে নিচ্ছি কতগুলো পরমাণু আছে এক্স সংখ্যক, তাহলে চতুস্তলকীয় ফাঁকে আছে, তাহলে 2 এর কত হাফ, তাহলে এই যে অর্ধেক বলেছে অর্ধেক কতটা, তাহলে 2y/2 সমানই হচ্ছে আমার এক্স, তাহলে 2 কেটে গেল, তাহলে y সমান হচ্ছে এক্স। এখন তোমার এক্স ও ওয়াই এর অনুপাত বলো কত হবে, এক্স আর ওয়াই এর অনুপাত কত না, x/y সমান, বলো এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই লিখলাম, আর তোমার ওয়াই কতগুলো আছে, এই যে এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই বলে ওয়াই লিখলাম, আর ওয়াই এর ভ্যালু বলো কত আছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার ওয়াই, এই যে বি ওয়াই সংখ্যক আছে এর তো কোনো পরিবর্তন নেই, এক্স সংখ্যক এ আছে তো এক্স এর মানই ওয়াই, তাহলে ওয়াই দিয়ে ভাগ করো 1:1, তাহলে আমার সংকেতটা কত হয়ে যাবে A1 B1, এবারে 1 তো লেখা হয় না তাই আমার কি হয়ে গেল AB। বোঝা গেল? এইভাবে তোমাকে করতে হবে। দেখো বুঝতে পারলে কি না, এই জায়গাটা একটু ট্রিকি মনে হতে পারে তোমার, বাট বিষয়টা মানে খুব ইজি, ঠিক আছে। আর এখানে তোমার মনে হতে পারে দাদা এখানে x/y, তাহলে এখানে y/y, এভাবে কেটে গেল না কেন, এই এক্স ওয়াইটা রিপ্রেজেন্ট করছে এই অ্যাকচুয়াল ভ্যালুটা, তুমি এটা বড় হাতে ছোট হাতে করতে পারো, সব দেখে মনে হয় বেটার হবে, বা নাও করলে কোনো প্রবলেম নেই, যে এই এক্স ওয়াইয়ের ভ্যালুটা আমি বার করছি, ঠিক আছে। তাহলে এই এক্স এর মান কত বেরিয়েছে ওয়াই বসিয়ে দিয়েছি, আর ওয়াই সংখ্যক পার্টিকেলের মান কত বেরিয়েছে, তো সেহেতু ওয়াই সংখ্যকই আছে, এটা বসিয়ে দিও না কিন্তু 2y বসিয়ে দিও না, কারণ ওটা কি টেট্রাহেড্রাল তোমার ফাঁকের সংখ্যা, টেট্রাহেড্রাল ফাঁক কতগুলো আছে তার সংখ্যা, তো সেইটা তো বি এর মানে সাফিক্সে যেটা ওয়াই আছে তার মান নয়, তো এটা টেট্রাহেড্রালের ফাঁকের সংখ্যা। বোঝা গেছে? বেশ, চলো তাহলে পরেরটা দেখি। আচ্ছা দেখো আমাদের দ্বিতীয় নাম্বার প্রবলেম চলে এসছে, বলেছে কি এক্স ও ওয়াই দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি ক্লাস আকার যৌগে ওয়াই মৌলের পরমাণুগুলি হেক্সাগোনাল ঘন সন্নিবেশ গঠন করে। যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক এক্স পরমাণুগুলি দ্বারা অধিকৃত হয় তবে যৌগটির রাসায়নিক সংকেত নির্ণয় করো। ঠিক আছে, বেশ, তাহলে আমরা বলেছিলাম কি প্রথমত দাগ টানবো, পাশে এইদিকে ডাটাগুলো লিখবো, আর এইদিকে আমরা আমাদের অঙ্কটা করব, ফেয়ার অঙ্কটা। ওকে, বেশ, এখন রাসায়নিক সংকেত নির্ণয় করতে দিয়েছে, তাহলে আমি জানি না এক্স কতগুলো আছে ওয়াই কতগুলো আছে, তাহলে আর আমি এখানে কিন্তু আগের অঙ্কটার মতো এক্স ওয়াই সাফিক্সে ধরতে পারি না, এবি ধরবো, তাই না?
26টা অ্যালজেব্রা 26টা অ্যালফাবেটিক টার্ম আছে, তুমি যে কোনো দুটো ইউজ করতে পারো, যেটা এখানে ইউজ করেছে সেটা বাদে। তাহলে ধরি, বলো, ধরি এক্স আছে এ সংখ্যক ও ওয়াই আছে বি সংখ্যক, অতএব রাসায়নিক সংকেত বলো কত হবে না এক্স এ আর ওয়াই বি, তাই তো? বেশ, এখন দেখি এটা কি দিয়েছে, বলেছে হেক্সাগোনাল ঘন সন্নিবেশ। তাই হেক্সাগোনাল ঘন সন্নিবেশ মানে কি, এইচসিপি। আর বুঝতে বাকি থাকে কি আমাদের? কখনোই না। বেশ, এবারে কে এই হেক্সাগোনাল এইচসিপি তৈরি করেছে না ওয়াই মৌলের পরমাণুগুলি হেক্সাগোনাল ঘন সন্নিবেশ তৈরি করেছে। বেশ, তাহলে ওয়াই পরমাণু হচ্ছে কত, বি সংখ্যক। বেশ, এখন কি বলেছে, যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক, বেশ, অষ্টতলকীয় ফাঁক আগে লিখে ফেলি, যে বি সংখ্যক হচ্ছে আমার টোটাল পরমাণু, বি ওয়াই তৈরি করেছে তোমার কি এইচসিপি স্ট্রাকচার, আর সে তার অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট হচ্ছে বি সংখ্যক। তাহলে বলো অক্টাহেড্রাল ফাঁক কত থাকবে, বা অষ্টতলকীয় ফাঁক বলো কত থাকবে না বি সংখ্যকই থাকবে, তাই না? আমরা কি জানি যে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হয়, এন হয়। তাহলে এখানে এন এর মান কত ধরেছি, বি, তাহলে এখানে বি লিখে দিলাম, বি সংখ্যকই থাকবে অষ্টতলকীয় ফাঁক। হ্যাঁ কি না? বুঝতে পেরেছি না পারিনি? কারণ ওয়াই তৈরি করেছে তোমার এইচসিপি স্ট্রাকচার, তাহলে ওর রেসপেক্টই তো সব কিছু হবে। বা তুমি জেনে নাও, যে মৌলের রেসপেক্টে বলে দেবে যে এইচসিপি বা সিসিপি স্ট্রাকচার, তার অ্যামাউন্ট দিয়ে তোমার ডিসাইড হবে। ঠিক আছে? বেশ, তাহলে এবারে কি বলেছে দেখো, বলেছে যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁকে এক্স পরমাণুগুলি থাকে, তাহলে এক্স পরমাণু আছে, বলো এক্স পরমাণু কত সংখ্যক আছে, এ সংখ্যক। কি বলেছে এবার, তার একটা সম্পর্ক বলেছে, বলছে অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁকে, তাহলে অষ্টতলকীয় ফাঁক কত, বি, তাহলে এটা হবে কত, অর্ধেক, মানে b/2, অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁকে এক্স এর পরমাণুগুলি আছে। তাহলে এর মান কত, এ এক্স এর পরমাণুগুলো আছে, তাহলে এক্স এর অ্যামাউন্ট কত ধরেছি, এ, তাহলে ওটা সমানই কি আমার এ। ঠিক আছে? বেশ, আচ্ছা, এখন তাহলে আবার অনুপাত করে দেবো, তাই না? এখন বলো তাহলে এ ও বি এর অনুপাত সমান, বলো a/b, তাহলে এর মান কত বলো, b/2, আর এর মান কত হচ্ছে, এই বি এর মান কত, বি এর মান হচ্ছে বি, এই তো বি, আর এটা হচ্ছে এটা, তাই তো? বেশ, তাহলে বলো এরপরে অনুপাতের নিয়মে দুই দ্বারা সবাইকে গুণ করে দিলাম, তাহলে b/2b, হ্যাঁ কি না, b/2b, বি দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/2, তাহলে এর সংকেত কত বলো, এর মান কত 1 আর বি এর মান কত 2, তাহলে এক্স এর মান কত 1 আর ওয়াই এর মান হচ্ছে 2, তো 1 তো লেখে না, তাহলে x/2 হয়ে গেল আমার সংকেত। দেখো কত ইজি, পারবো কিনা বলো? খুব ইজি, তাই না? একটু খালি জাস্ট ক্যালকুলেশন, সমস্ত কিছুই তোমার হাতের মুঠোয়, এক চান্সে হয়ে যাবে, তাই তো? পারবো তো? চলো তাহলে পরেরটা করি। দেখো, এখন দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলেছে, MxO ধাতব অক্সাইডের ক্লাসে অক্সিজেন পরমাণুগুলি দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ সিসিপি গঠিত হয়। যদি উক্ত সন্নিবেশে অষ্টতলকীয় ফাঁকগুলি 2/3 অংশ এম পরমাণুগুলি দ্বারা অধিকৃত হয়, তবে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছ কি, যে আমাকে ধরে নিতে হচ্ছে না যে এম পরমাণুগুলির সংখ্যা হচ্ছে এক্স আর ও পরমাণুগুলির সংখ্যা হচ্ছে ওয়াই, এখানে সাফিক্সে বলেই দিয়েছে, তাই না? তাহলে রাসায়নিক সংকেত ধাতব অক্সাইডের, বলো রাসায়নিক সংকেত না, যেটা ওটা দিয়ে রেখেছে MxO, হ্যাঁ কি না? একদম কারেক্ট। নেক্সট কি বলেছে, সিসিপি,
তাহলে প্রথমে সিসিপি লিখে দিলাম, তারপর অন্য কিছু কথা। বেশ, এই সিসিপি স্ট্রাকচার কে করে আছে? যদি উক্ত অক্সিজেন, দেখো এই বলেছে ধাতব অক্সাইডের কেলাসে অক্সিজেন পরমাণুগুলির দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ সিসিপি গঠিত হয়। তাহলে অক্সিজেন পরমাণুগুলি কি তৈরি করেছে? সিসিপি স্ট্রাকচারটা তৈরি করেছে। তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা বলো, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? ও ওয়াই, তাহলে ওয়াই পরিমাণ ওয়াই। এখন বলেছে যে দেখো, যদি উক্ত সন্নিবেশে অষ্টতলকীয় ফাঁকগুলির 2/3 এম পরমাণুগুলি দ্বারা অধিকৃত হয়, ঠিক আছে? তাহলে অষ্টতলকীয় ফাঁক, তাহলে ওইচ বা অষ্টতলকীয় ফাঁক বা অক্টাহেড্রাল ভয়েড, তার সংখ্যা কত হবে বলো? না, যদি এন সংখ্যক পরমাণু হয় তাহলে অষ্টতলকীয় ফাঁক কতগুলো থাকবে? এন সংখ্যক কি থাকবে, বা অক্টাহেড্রাল ভয়েড। তাহলে এখানে ও পরমাণুগুলি সিসিপি স্ট্রাকচার করেছে, তাহলে ও পরমাণুগুলির সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে অষ্টতলকীয় ফাঁক কত থাকবে? ওয়াই পরিমাণ। একদম কারেক্ট, ঠিক আছে। এবার ফাঁকগুলির কি বলছে? যে এম পরমাণুগুলি, তাহলে এম পরমাণুর সংখ্যা বলো, এম পরমাণুর সংখ্যা কত? না, এম পরমাণুর সংখ্যা দেখো এখানে কত রয়েছে? এক্স, তাহলে এক্স। এখন বলেছে কি, যে অষ্টতলকীয় ফাঁকগুলি 2/3, তাহলে 2/3 অষ্টতলকীয় ফাঁক, ওকে। এর 2/3 এম পরমাণুগুলি দ্বারা অধিকৃত হয়, তাহলে এম পরমাণুর সংখ্যা কত? এক্স, ঠিক আছে। তাহলে এটা হলো 2y/3 সমান হচ্ছে এক্স। এখন অনুপাত নিতে হবে, আমরা জানি। তাহলে এখন এক্স ও ওয়াই এর অনুপাত কত বলো? x:y, এক্স এর মান কত? না, এক্স এর মান হচ্ছে 2y/3, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে ওয়াই। এখন বুঝতেই পারছো, 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করো, তাহলে 2y সমান, সরি এটা টু ওয়াই 3y, ঠিক আছে। এবার ওয়াই দ্বারা সবাইকে ভাগ করো, তাহলে 2:3। তাহলে বুঝতেই পারছো এক্স এর মান 2 আর ওয়াই এর মান 3, তাহলে সংকেতটা হবে এক্স এর মান 2, ওয়াই এর মান 3, M2O3, x সমান 2, y সমান 3। এই দেখো পারবে কিনা, ইজি না? ভীষণ ইজি, পারবে, তাই না? ঠিক আছে, চলো তাহলে পরেরটা করি। এখন দেখো আমাদের 4 নম্বর অঙ্ক এসে গেছে। এ, বি ও অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত একটি ক্লাস আকার যৌগে অক্সিজেন পরমাণু দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ গঠিত হয়। যদি উক্ত ঘন সন্নিবেশের চতুস্তলকীয় ফাঁকগুলির 1/8 অংশ এ পরমাণু দ্বারা এবং অষ্টতলকীয় ফাঁকগুলির বি পরমাণু দ্বারা অধিকৃত থাকে, তবে যৌগটির সংকেত নির্ণয় করো। ঠিক আছে, এখানে দুটো ফাঁকই আছে বলেছে, একটা হচ্ছে তোমার চতুস্তলকীয় ফাঁক এবং একটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক, মানে অক্টাহেড্রাল ভয়েড আর টেট্রাহেড্রাল ভয়েড দুটোই আছে। বেশ, কিন্তু আমার এখানে কি দেখতে পাচ্ছ? সিসিপি বা এইচসিপি বলে নাই। সত্যি কি বলে নাই? দেখো এখানে লিখে দিয়েছে অক্সিজেন পরমাণু দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ। তা ঘনকাকার ঘন সন্নিবেশ মানে কি গো? সিসিপি স্ট্রাকচার, হ্যাঁ কি না? তাহলে বুঝতে পেরেছো যে অক্সিজেন পরমাণুগুলি সিসিপি স্ট্রাকচার আছে। এর পরিমাণ 20, এর পরমাণু পরিমাণ আমাকে তো দেয়নি, তাহলে আমি ধরে নেব। তাহলে চলো, তাহলে ধরি এ আছে x সংখ্যক, বি আছে y সংখ্যক, ও অক্সিজেন, এই যে বলেছে অক্সিজেন মৌল, তাহলে অক্সিজেন আছে z সংখ্যক। ঠিক আছে, তাহলে অতএব রাসায়নিক সংকেত বলো, রাসায়নিক সংকেত কত হবে? না, এ এক্স, বি ওয়াই, ও জেড। ঠিক, একদম। বেশ, এখন নেক্সট দিয়ে দাগ টেনে ডাটা লিখবো। কি বলেছে? ঘনকাকার ঘন সন্নিবেশ, তাহলে সিসিপি স্ট্রাকচার, খুব ভালো। বেশ, কে করেছে এটা? অক্সিজেন পরমাণু করেছে। তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? জেড পরিমাণ নিয়েছি, তাহলে জেড। এখন অক্সিজেন পরমাণুর সংখ্যা জেড হলে
দেখো বলেছে যদি উক্ত ঘন সন্নিবেশের চতুস্তলিকীয় ফাঁকগুলি আর অষ্টতলিকীয় ফাঁকগুলি, তাহলে চতুস্তলিকীয় ফাঁক আছে, অষ্টতলকীয় ফাঁক আছে, তাহলে জেড ও পরমাণু সিসিপি স্ট্রাকচার করে আছে, তাহলে ও পরমাণুর সংখ্যা হচ্ছে জেড। তাহলে বলো টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় ফাঁক কতগুলো থাকবে? অবশ্যই বলো 2n সংখ্যক, তাহলে 2z, তাই না? বেশ। আর অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় ফাঁক কত থাকবে? n সংখ্যক, তো এখানে তো জেড, তাহলে জেড। বেশ, খুব ভালো। এখন দেখো কি বলেছে, চতুস্তলকীয় ফাঁকগুলির একেটার অংশ এ পরমাণু আছে, তাহলে এ আছে, বলো এ কত আছে? x সংখ্যক। তাহলে কি বলেছে? 1/8 অংশ অষ্টতলকীয় ফাঁকগুলি, তাহলে অষ্টতলকীয় ফাঁক মানে কত? 2z এর 1/8 অংশ, মানে 1/8 দিয়ে গুণ। আমরা এটা জানি যে অংশ থেকে ভ্যালু বার করতে গেলে সেই ভ্যালুটা দ্বারা গুণ করতে হয়। তাহলে টেট্রাহেড্রাল ফাঁকের 1/8 অংশ, তাহলে 2z ইন্টু 1/8 সমানই হচ্ছে আমার কি? x এর পরিমাণ। তাহলে কাটো, 2 4 8, মানে z/4 সমান হচ্ছে x। আর এখন কি বলেছে? অষ্টতলকীয় ফাঁকগুলির বি পরমাণু দ্বারা অধিকৃত থাকে, তাহলে বি আছে তোমার কত? y সংখ্যক, তাই তো? তাহলে বলো এর অষ্টতলকীয় ফাঁকগুলি আছে, তাহলে অষ্টতলকীয় ফাঁক জেড সমান, তাহলে y সমান আমি জেড লিখতে পারি, হ্যাঁ কি না বলো? কারণ কি বলেছে? অষ্টতলকীয় ফাঁকগুলির বি পরমাণু দ্বারা অধিকৃত থাকে। এখানে দেখো কোনো 1/, দেয়নি, না 2/3, না 1/8। বেশ, এরপর অনুপাত নির্ণয় করি। এখন x ইজ টু y ইজ টু জেড সমান, দেখো x এর মান কত বলো? x এর মান বেরিয়েছে z/4, y এর মান বেরিয়েছে z। বেশ, z এর মান তো z, কারণ অক্সিজেন পরমাণু তো z, এটা আর এটা। বেশ, তাহলে 4 দ্বারা সবাই কি গুণ করো, তাহলে z 4z, তাহলে এটা হলো তোমার কি 1:4:4। এই যে তোমার z দিয়ে সবাইকে ভাগ করে দিলাম, ঠিক আছে? তাহলে লিখে দাও a b4o4, ঠিক আছে? বুঝতে পেরেছি কিনা বলো? নিশ্চয়ই পেরেছি। এখন যদি ধরো এরকম বলে দিত যে অষ্টতলকীয় ফাঁকগুলির অর্ধেক, এখানে কি বলে দিল? অর্ধেক বি পরমাণু দ্বারা পূর্ণ রয়েছে। বুঝতে পারলে না? অর্ধেক বি পরমাণু দ্বারা পূর্ণ রয়েছে, তাহলে আমরা কি লিখতাম বলো তো? না, এইখানে যেটা ওয়াইয়ের মান জেড লিখেছি, সেই জেডের জায়গায় আমরা কি লিখতাম? অষ্টতলকীয় ফাঁকগুলির অর্ধেক, তাহলে অর্ধেক মানে কত? z/2। জেড হচ্ছে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা, তাহলে z/2 হচ্ছে হাফ, অর্ধেক আছে বি পরমাণু, তার মানে কি ওয়াই, ঠিক আছে? তাহলে তখন আমার সংজ্ঞাটা কি, মানে কি তখন আমার কিভাবে রেশিওটা চেঞ্জ হতো? না, এই জায়গাটা তোমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেত, তাই না? সেটা কি হয়ে যেত বলো? আর এই জায়গাটা চেঞ্জ হয়ে যেত। এক্স এর মান কত হতো তখন এক্স এর মান হতো, ধরো তখন এক্স এর মান কত আছে? এক্স এর মান আছে z/4 ইজ টু বি এর মান, মানে ওয়াই এর মান কত আছে? দেখো ওয়াই এর মান আছে z/2 ইজ টু, আর জেড এর মান তো জেড, অক্সিজেন তো জেডই আছে, ওই সিসিপি করে আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে জেড ইজ টু 2z ইজ টু 4, তাহলে এটা আমার আসতো 1:2:4। তখন আমার সংকেত হয়ে যাচ্ছে a b2o4, এটা x এর মান, এটা y এর মান, এটা z এর মান, ঠিক আছে? বুঝতে পেরেছি তো? তাহলে এইভাবে করব, যেভাবে অংশ বলে দেবে সেইভাবে করে নেব, ঠিক আছে? নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে সবারই যে যৌগর সংকেত কীভাবে নির্ণয় করতে হবে। এই যদি তোমার ফাঁক থাকে, যদি তোমার অষ্টতলকীয় বা চতুস্তলকীয় ফাঁক এবং সিসিপি বা এসিপি স্ট্রাকচার দিয়ে বলা দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে চলো এরপর আমাদের আরেকটা জিনিস বা আরেকটা টাইপের অঙ্ক দেখিনি আমি। আচ্ছা, এখন দেখো এটা একটা টাইপের অঙ্ক যেখানে কোনো ভয়েড নেই। আচ্ছা দেখো এখানে কেমন অঙ্কটা দিয়েছে, বলেছে একটি ক্লাস আকার মৌলের গঠনকারী পরমাণুগুলি এইসিপি গঠন করে, উক্ত মৌলের 0.5 মোল পরিমাণে চতুস্তলকীয় ও অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যা কত?
আচ্ছা, তুমি আমাকে বলো যে চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় ফাঁক কার ওপর ডিপেন্ড করে থাকে? মোট কণা সংখ্যার ওপর, যেমন কতগুলো কণা আছে বা কতগুলো পার্টিকেল আছে। এখন আমি এটা বুঝতে পারছি না যে ওই এইচসিপি স্ট্রাকচারে 0.5 মোল পরিমাণে কতগুলো অ্যাকচুয়াল পার্টিকেল আছে। এবার তুমি নিশ্চয়ই এটা জানো যে 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক কি নাম্বার অফ পার্টিকেল থাকে, তাই না? 6.022 × 10⁻23 পার মোল, হ্যাঁ কি না? বেশ, তাহলে এত মোলে কত থাকবে তার পার্টিকেল নাম্বার আমি পেয়ে যাবো তো। তাহলে মোট কণা সংখ্যা সমান বলো না 0.5 ইন্টু কত 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই হয়ে গেলে এই গুণটা করলেই আমি পেয়ে যাবো যে অ্যাকচুয়াল মোট কণা সংখ্যা কত, তার মানে এন এর মানটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এখন চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল ভয়েড টিডিভি, টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা কত হয় না 2n হয়, হ্যাঁ কি না? তাহলে এই যে মানটা পাবো তার সাথে আমি কি 2 গুণ করে দেবো, দিয়ে সেইটা হয়ে যাবে আমার কি তোমার চতুস্তলকীয় ফাঁকা স্থানের সংখ্যা। ঠিক আছে, আর অষ্টতলকীয় বলো অক্টাহেড্রাল ভয়েড, এটার মান তো এনই হয়, তার মানে আমি এটা যেটা ক্যালকুলেট করে পাবো সেটা হয়ে যাচ্ছে আমার অষ্টতলকীয় ফাঁকা স্থানের অংশ, এই ফাঁকা স্থানের পরিমাণ। তাহলে তুমি বুঝতে পারছো কত ইজি, দেখো। আচ্ছা, যদি তোমাকে বলতো যে এইচসিপি স্ট্রাকচারটায় চতুস্তলকীয় অষ্টতলকীয় মোট ফাঁকা স্থানের অংশ কত, তাহলে তুমি কি করতে না এর যে মানটা বেরোতো আর এর যে মানটা বেরোতো দুটোকে যোগ করে দিতে, দিয়ে বলে দিতে যে এইচসিপিতে তোমার টিডিভি এর মান প্লাস অক্টাহেড্রাল ভি এর মান, অর্থাৎ এই দুটো করতে যা বেরোতো সেই দুটোকে যোগ করে লিখে দিলে, তাহলেই হয়ে গেল, হ্যাঁ কি না বলো? শুধু এইটুকু জিনিসটা তোমার কনসেপ্টে থাকলেই হবে যে 1 মোল সমান অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল 6.022 × 10⁻23, তাহলে এত মোল সমান কত, তাহলে 0.5 ইন্টু কত 6.022 × 10⁻23। বুঝতে পেরেছি তো? ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এই এইচসিপি সিসিপি আর তোমার এই অষ্টতলকীয় এবং চতুস্তলকীয় ফাঁক নিয়ে কারোর কিছু কোনো প্রবলেম নেই অঙ্কে, আশা করি এরপর আমরা সবাই পারবো, নিশ্চয়ই পারবো, তাই না? বেশ, তাহলে এই সিরিজটা আমাদের শেষ হয়ে গেল, 5টা আমাদের টাইপের অঙ্ক আমরা দেখে নিলাম। পরে আমাদের ফিজিক্যালের অন্য চ্যাপ্টার আরম্ভ হবে, তার ম্যাথের সলিউশন আমরা দেখব। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই।